শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। দুর্গাপুজোর পর আজ ইংলিশ পেডাগজির প্রথম ক্লাস, তো তাই সকলকে শুভ বিজয়ের অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বেশ কিছু ইংলিশ পেডাগজির প্রশ্ন এবং তার সাথে কয়েকটি গ্রামারের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং টেস্ট শোজ দ্য রিলেটিভ স্ট্রেংথস অ্যান্ড উইকনেস ইন দ্য ভেরিয়াস এরিয়াস টেস্টেড। অর্থাৎ এই যে নিম্নবর্তী টেস্টগুলোর নাম দেওয়া রয়েছে, ওরাল টেস্ট, প্রফিসিয়েন্সি টেস্ট, রিডিং টেস্ট, ফ্লুয়েন্সি টেস্ট, এই 4 প্রকার টেস্টের মধ্যে কোন টেস্টটা আমাদের সাহায্য করে একজন রিডারের স্ট্রেংথ আর উইকনেস এই দুটো খুঁজে বার করতে। তাহলে দেখো আমরা একবার দেখে নিই চটপট টেস্টগুলো কী কী বলা আছে। ওরাল টেস্ট, ওরাল টেস্ট মিন্স মৌখিক পরীক্ষা, অর্থাৎ মুখে মুখে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে এবং মুখে মুখে স্টুডেন্ট সেখানে উত্তর দেবে। তাহলে ওরাল টেস্টে জাস্ট মুখে মুখে উত্তরের মাধ্যমে কি একটা স্টুডেন্টের সব স্ট্রেংথ আর উইকনেস বোঝা যায়? পরে কি আছে দেখি, প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ একজন স্টুডেন্ট, একজন লার্নার কোনো একটা বিষয়ে কতটা প্রফিসিয়েন্ট, কতটা দক্ষ, সেইটা টেস্ট করা। রিডিং টেস্ট, অর্থাৎ একজন লার্নার কতটা ভালো রিডিং করতে পারে। রিডিং করতে পারে শুধু গড়গড় করে পড়ে যায় তা নয়, জ্যোতিচিহ্ন মেনে, দাঁড়িকমা ফুল স্টপ মেনে, ঠিকভাবে ইন্টোনেশন, সঠিক ইন্টোনেশন, অর্থাৎ কোথায় আমি আমার গলার ভয়েসটা বাড়াবো, কোথায় কমাবো, সেইটা মেনে ভালোভাবে রিডিং পড়তে পারে কিনা। নাকি ফ্লুয়েন্সি টেস্ট, অর্থাৎ সে কত স্পিডে ফ্লুয়েন্টলি বলতে পারে একটা ল্যাঙ্গুয়েজ, সেটা ইংলিশই হোক কি বাংলাই হোক। তাহলে দেখো স্ট্রেংথ আর উইকনেস এই দুটো জিনিস যদি বুঝতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ দক্ষতার পরীক্ষা করতে হবে যে সেই শিশুটি, সেই লার্নারটি সেই বিষয়ে কতটা দক্ষতা অর্জন করতে পেরেছে। যতটা পেরেছে সেটাই তার স্ট্রেংথ, যে পোর্শনটা পারেনি সেটা তার উইকনেস। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশন নাম্বার বি। পরের প্রশ্ন দেখো, বলছে ইউজিং গেস্টার্স, এক্সপ্রেশনস অ্যান্ড অ্যাকশনস ইজ ওয়ান অফ দ্য টেকনিক্স ইউজড টু টিচ। অর্থাৎ এই গেস্টার, এক্সপ্রেশন, অ্যাকশন এই টেকনিকগুলো ইউজ করে আমরা কি শেখাই? গ্রামার শেখানো হয়, স্পেলিং বানান শেখানো হয়, ভোকাবুলারি, নাকি প্রোনাউন্সিয়েশন উচ্চারণ। দেখো এই যে টেকনিকগুলো, এই প্রতিটা টেকনিকই ইউজ করা হয় ভোকাবুলারি শেখাতে, ভোকাবুলারি। অর্থাৎ 2 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশন নাম্বার সি, ভোকাবুলারি। এই নিয়ে বিস্তারিত ক্লাস আমাদের ইউটিউবে আরও পরে দেওয়া হবে প্রতিটি চ্যাপ্টারের ওপরেই। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ফলো করবে, তাহলে দেখবে পেডাগজির সমস্ত টপিকগুলোরই এক্সপ্লানেশন উইথ এক্সপ্লানেশন ক্লাস আস্তে আস্তে আপলোড করা হচ্ছে। তোমাদের এই বিষয়গুলো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, অ্যাকর্ডিং টু ফিউ এক্সপার্টস দ্য স্টুডেন্ট হু স্টাডি গ্রামার আর ভেরি অফেন এবেল টু সলভ গ্রামার এক্সারসাইজ। অর্থাৎ বলছে কিছু এক্সপার্টের মতে স্টুডেন্টরা, ছাত্ররা যারা গ্রামার পড়ে তারা কি করে গ্রামার এক্সারসাইজ অর্থাৎ গ্রামারের অনুশীলনী সলভ করতে পারে। তারপরে কি বলছে, বাকি কোনটা মিলবে, কোনটা দিয়ে আমি সেন্টেন্সটা সম্পূর্ণ করতে পারবো। বা ডু নট প্রডিউস অ্যাকিউরেট স্পিচ, তারা ঠিকঠাক স্পিচ বলতে পারে না বা লিখতে পারে না, বলতে পারে না, মৌখিক ধরে নিই। বাট দে অফেন ডু স্পেলিং মিস্টেক্স, কিন্তু তারা মাঝে মাঝে বানান ভুল করে। অ্যান্ড রাইট গুড স্পিচ, তারা গ্রামারও ভালো করে, ভালো স্পিচও লেখে। বাট দে আর আনএবল টু টিচ গ্রামার, কিন্তু তারা গ্রামার পড়াতে পারে না। দেখো একজন লার্নার তো কোনোদিনই গ্রামার পড়াবে না, অপশন নাম্বার ডি একেবারেই বাদ গেল। এবার হচ্ছে গ্রামার শেখাতে সাথে স্পেলিংয়ের কিন্তু ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। তাহলে স্পেলিং মিস্টেক করবে কি না করবে, তার সাথে সে গ্রামারের অনুশীলনী পারে কি না পারে, তার ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। অপশান এ আর সি এর মধ্যে দেখো, একজন গ্রামার জানলেই যে সে খুব ভালো বক্তা হবে বা খুব ভালো লিখতে পারবে তার কোনো মানে নেই। সে হয়তো গ্রামাটিক্যাল রুলসগুলো সব আয়ত্ত করতে পেরেছে, তাই জন্য এক্সারসাইজগুলো খুব ভালো করে করছে, কিন্তু সে শব্দ চয়ন করতে জানে না। অর্থাৎ আমি কখন কোন ভোকাবুলারিটা ইউজ করব, কোন ওয়ার্ডটা ইউজ করব, বা তার স্টক অফ ওয়ার্ডস কম। তাহলে কোনটা হবে এখানে উত্তর? দেখো হবে বাট ডু নট প্রডিউস অ্যাকিউরেট স্পিচ। তাহলে অপশন নাম্বার এ কিন্তু এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন দেখো, ইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন চিলড্রেন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে চিলড্রেন কি করে? অ্যাকুইজিশন মিন্স আত্মীকরণ। কি করে? অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ সিম্পলি অ্যান্ড ন্যাচারালি, অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ ন্যাচারালি উইথ এফোর্টস, প্রচেষ্টার মাধ্যমে, অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ ইজিলি উইথ প্র্যাকটিস, অভ্যাসের দ্বারা, অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ মেকানিক্যালি উইথ প্র্যাকটিস। তাহলে দেখো
অ্যাকুইজিশন আর লার্নিং, আগেই বলেছিলাম অ্যাকুইজিশন হয় ফ্যামিলিয়ার পরিবেশে, ফিয়ার ফ্রি একটা এনভায়রনমেন্টে, যেটা ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট। এই কথাগুলো কিন্তু অ্যাকুইজিশনের সাথে সম্পর্কিত। তাহলে এখানে কোনোদিনই এফোর্ট, প্রচেষ্টা, এটা হবে না। প্র্যাকটিসও নয়, তাহলে কোনটা হবে? অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ সিম্পলি অ্যান্ড ন্যাচারালি, খুব সাধারণভাবে আর খুব স্বাভাবিকভাবে। তাহলে এই প্রশ্নের উত্তর অপশান নাম্বার এ। পরের প্রশ্ন দেখো, এ টিচার ইউজেস মেনু কার্ড ইন ল্যাঙ্গুয়েজ টাস্ক। মেনু কার্ড মিনস যেগুলো আমাদের কোনো ইনভিটেশন বাড়িতে দেওয়া হয়, বিয়ে বাড়িতে বলো, অন্নপ্রাশন বাড়িতে বলো, যে মেনু কার্ড দেওয়া হয় যাতে খাবারের নামগুলো দেওয়া থাকে। বলছে দ্য মেনু কার্ড ইজ এ রেলেভেন্ট মেটেরিয়াল ফর ক্যাটারিং টেকনোলজি। টেকনোলজি যে চাহিদা, সেই চাহিদা পূরণের জন্য এটা একটা গুরুত্ব, রেলেভেন্ট, এটা একটা প্রাসঙ্গিক বিষয়। তাছাড়া কি বলছে? দ্য মেনু কার্ড ইজ অ্যান অথেন্টিক মেটেরিয়াল ফর ল্যাঙ্গুয়েজ পেডাগগি। ল্যাঙ্গুয়েজ পেডাগগিতে এটা একটা কিন্তু অথেন্টিক জিনিস, মানে এটা তুমি ইউজ করতে পারো, কাজে লাগাতে পারো। উইল টেম্পস স্টুডেন্ট টুয়ার্ডস ইটিং ফুড। মেনু কার্ড স্টুডেন্টদের খাওয়ার দিকে টেম্পট করবে, প্রলুব্ধ করবে। ক্যান নট বি ইউজড অ্যাজ মেটেরিয়াল ইন ল্যাঙ্গুয়েজ ক্লাস। নাকি মেনু কার্ডকে ইউজ করাই যাবে না ল্যাঙ্গুয়েজ ক্লাসে। দেখো এখানে মেনু কার্ড যদিও খাবারের মেনু কার্ড, তবু এটা স্টুডেন্টদের খাবারে কোনোদিনই টেম্পট করে না, ইউজ করা যাবে না এটাও নয়। আর টেকনোলজি তো আমরা এখানে পড়ছি না, আমরা এখানে ল্যাঙ্গুয়েজ পেডাগগি পড়ছি। অর্থাৎ মেনু কার্ডটা কিসে সাহায্য করে? মেনু কার্ড ইজ অ্যান অথেন্টিক মেটেরিয়াল ফর ল্যাঙ্গুয়েজ পেডাগগি। পেডাগগিতেই কিন্তু আমরা টিএলএমগুলো পড়ি, অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়াল, যেগুলো আমরা ক্লাসরুমে ইউজ করি শিশুদের আরও ভালো করে একটা জিনিস বোঝানোর জন্য বা শেখানোর জন্য। তাহলে এই মেনু কার্ড কিন্তু একটা এইরকম টিএলএমের মধ্যে পড়ে। তাহলে এটা কি হবে? অপশান নাম্বার বি, মেনু কার্ড ইজ অ্যান অথেন্টিক মেটেরিয়াল ফর ল্যাঙ্গুয়েজ পেডাগগি। পরের প্রশ্ন দেখো, ইন ল্যাঙ্গুয়েজ টিচিং প্রিন্সিপাল অফ অ্যাক্টিভিটি ইনক্লুডস। ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে প্রিন্সিপাল অফ অ্যাক্টিভিটির মধ্যে কোনটা ইনক্লুড করা আছে, কোনটা অন্তর্ভুক্ত আছে? লার্নিং বাই ডুইং, করার মাধ্যমে শেখা, রোট মেমোরাইজেশন, মুখস্থবিদ্যা, মোটিভেশন অর্থাৎ উদ্বুদ্ধ হওয়া যেটা, আর সাফিসিয়েন্ট প্র্যাকটিস, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। দেখো প্রিন্সিপালস অফ অ্যাক্টিভিটি এর মধ্যে মোটিভেশনটা তো গুরুত্বপূর্ণ বটে, স্টুডেন্টকে মোটিভেটেড থাকতেই হবে তবেই সে শিখবে। কিন্তু এখানে প্রিন্সিপাল যদি ধরি তাহলে কিন্তু অবশ্যই হবে লার্নিং বাই ডুইং, অর্থাৎ যেটা শিখছো সেটা করার মাধ্যমে শেখা, হাতে কলমে শেখা। হাতে কলমে আমরা যে জিনিসটা শিখি সেই জিনিসটা আমাদের বেশি দিন মনে থাকে, সেই জিনিসটা আমরা বেশি ভালো করে বুঝতে পারি। তাহলে এখানে 6 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার ই। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন আর দ্য এক্সাম্পলস অফ। দেখো এখানে কিন্তু আমাদের অপশান যাওয়ারই প্রয়োজন নেই। এই যে ইমেজ, অডিও, ভিডিও, অ্যানিমেশন এগুলো কিসের সাথে রিলেটেড? প্রিন্টেড মেটেরিয়াল তো নয়, প্রিন্টেড মেটেরিয়াল তো পড়ার বই, টেক্সট। ইন্টিগ্রেটেড মেটেরিয়াল, দেখো প্রিন্টেড মেটেরিয়াল নয় মানেই অল দ্য অ্যাবাভ হবে না, তাহলে অপশান নাম্বার এ যেই কাটছি অপশান নাম্বার ডিও কেটে যাচ্ছে। ইন্টিগ্রেটেড মেটেরিয়াল মানে এতে তো সব কিছু ইন্টিগ্রেটেড নেই, আমি একটা পোর্শন বলেছি যেটা কিসের সাথে সম্পর্কিত? মাল্টিমিডিয়া, মিডিয়া রিলেটেড, মিডিয়া। এই যে ইমেজ, অডিও, ভিডিও এগুলো কি মিডিয়া? তো মাল্টিমিডিয়ার পার্টস। তাহলে এরা কার সাথে রিলেটেড? মাল্টিমিডিয়া মেটেরিয়ালসের সাথে। তাহলে এই উত্তর হবে, এই প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার বি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে দ্য মেন পারপাস অফ অ্যাসেসিং স্টুডেন্টস রিডিং স্কিল ইজ টু ফাইন্ড আউট দেয়ার। অর্থাৎ একটা স্টুডেন্টের রিডিং স্কিল, তাদের যে পঠন ক্ষমতা, দক্ষতা, সেটাকে অ্যাসেস করা হয়, পরীক্ষা করা হয় কেন? লেভেল অফ কম্প্রিহেনশন, তার বোধগম্যতা কতটা সেটা বোঝার জন্য। এবিলিটি টু প্রডিউস কারেক্ট স্পিচ সাউন্ড, অর্থাৎ সে ঠিকঠাক স্পিচগুলোর সাউন্ড উচ্চারণ করছে কিনা সেটা দেখার জন্য। এবিলিটি টু রিকল ইনফরমেশান, কোনো তথ্য মনে করার জন্য। লেভেল অফ ফ্লুয়েন্সি অ্যান্ড অ্যাকুরেসি, সে কতটা ফ্লুয়েন্টলি বলছে, কতটা অ্যাকিউরেটলি বলছে সেটা জানার জন্য। দেখো অবশ্যই রিডিং স্কিল অ্যাসেস করা হয়, তার যে মেন উদ্দেশ্য, এখানে তোমাদের মনে হতে পারে অনেকগুলোই উত্তর হবে, যে ফ্লুয়েন্সি অ্যাকিউরেসি দেখার জন্য হতে পারে, কারেক্ট স্পিচ সাউন্ড বলছে কিনা এটাও হতে পারে, কিন্তু মেন যে পারপাস সেটা হচ্ছে লেভেল অফ কম্প্রিহেনশনটাকে বোঝা। অর্থাৎ একজন লার্নার যদি না বুঝে পড়ে তার কোনোটাই ঠিকঠাক হবে না, তার উচ্চারণ ঠিকঠাক হবে না, সে ঠিকঠাক ইন্টোনেশন ইউজ করতে, অর্থাৎ কোথায় আমি ভয়েস বাড়াবো, কোথায় ভয়েস কমাবো, এটা ঠিকঠাক করতে পারবে না। তার ফ্লুয়েন্সি ঠিকঠাক আছে, সে যদি নাই বোঝে তার ফ্লুয়েন্সি আসবে কি করে? একটা কেউ যখন কিছু রিডিং পড়ে তার ফ্লুয়েন্সি তখনই আসে যখন সেটা বুঝতে পারে। তাহলে কম্প্রিহেনশন অর্থাৎ বোধগম্যতা, এটা কিন্তু সবার আগে প্রয়োজন। তাহলে এই প্রশ্নের উত্তর হবে লেভেল অফ কম্প্রিহেনশন। পরের প্রশ্ন দেখো, টিচিং ওয়ার্ক
carried out to help the students in getting rid of weakness or learning difficulties is termed as, অর্থাৎ একটা টিচিং ওয়ার্ক যেটা ক্যারি আউট করা হয়, পরিচালনা করা হয় স্টুডেন্টদের হেল্প করতে, কিসে? গেট রিড অফ, মুক্তি পেতে কি থেকে? তাদের দুর্বলতা বা শিখনে যে তাদের ডিফিকাল্টি, প্রতিকূলতা, তাই থেকে। কোনটা? ক্লাস টিচিং, ক্লাসে পড়ানো। ইনফর্মাল টিচিং, যেটা ফর্মাল নয়, প্রথাগত নয়, অপ্রথাগত শিখন। টিউটোরিয়াল টিচিং, অর্থাৎ প্রাইভেট টিউশন পড়তে যায় সবাই, সেইটা। নাকি রেমেডিয়াল টিচিং? অবশ্যই এটা হবে রেমেডিয়াল টিচিং। রেমেডিয়াল টিচিংটা কী জিনিস? যেখানে একটু পিছিয়ে পড়া স্টুডেন্টদের বাকিদের সাথে সমতালে আনার জন্য একটা স্পেশাল ক্লাস অ্যারেঞ্জ করা হয়, তাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলো, তাদের দক্ষতা বলো, তাদের মোটিভেশন বলো, এইগুলো মাথায় রেখে যে তারা কতটা শিখেছে, তাদের উইকনেস কতটা, এগুলো মাথায় রেখে রেমেডিয়াল ক্লাস অ্যারেঞ্জ করা হয়, যেটা কি করে? স্টুডেন্টদের উইকনেস থেকে মুক্তি পেতে সাহায্য করে। পরের প্রশ্ন দেখো, ইন মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম লার্নার্স ক্যান ইন্টারঅ্যাক্ট। একটা মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম, অর্থাৎ যেখানে বহু ভাষাভাষী স্টুডেন্ট আছে, সেখানে একজন লার্নার কি করতে পারে? ইন দ্য মিডিয়াম, কিসে ইন্টারাক্ট করতে পারে, অর্থাৎ কথোপকথন কিসে করতে পারে? ইন দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফলোড বাই দ্য স্কুল, অর্থাৎ স্কুলেতে যে ইনস্ট্রাকশনের মিডিয়ামের কথা ফলো করতে বলা হয়েছে, ধরো স্কুলে বলা হয়েছে শুধু ইংলিশে কথা বলতে হবে, তাহলে মাল্টিলিঙ্গুয়াল যে ক্লাসরুম, তাতে কি শুধু ইংলিশে কথা বলবে? নাকি ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যান বি আ মিক্স অফ ওয়ার্ডস ফ্রম মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, তারা তাদের নিজের ল্যাঙ্গুয়েজেও কথা বলতে পারবে, আবার অন্য ল্যাঙ্গুয়েজের সাথেও, অন্য ল্যাঙ্গুয়েজে অর্থাৎ অন্য ভাষাভাষী স্টুডেন্টদের সাথেও কথা বলতে পারবে, মিশতে পারবে, ফলে সমস্ত রকম ভাষার একটা মেলবন্ধন ঘটবে। নাকি অনলি ইন দ্য ল্যাঙ্গুয়েজ প্রেসক্রাইব ইন দ্য 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, নাকি 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাতে যে ল্যাঙ্গুয়েজগুলোর কথা বলা আছে শুধু সেই ভাষাতে, নাকি ইন দ্য ল্যাঙ্গুয়েজ উইথ হুইচ টিচার ইজ ফ্যামিলিয়ার, নাকি যে ল্যাঙ্গুয়েজটার টিচার নিজে বেশি অভ্যস্ত সেই ল্যাঙ্গুয়েজটা। দেখো অবশ্যই তো এইগুলো হবে না, মাল্টিলিঙ্গুয়াল মানে তো একটা নয়, এইগুলো দেখো ACD তিনটেতেই বলছে অনলি, একটা করে ল্যাঙ্গুয়েজের কথা বলছে, মাল্টি মানেই তো অনেকগুলো, তাহলে অবশ্যই উত্তর হবে অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস পেলাম, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটা কি সেটা একটুখানি দেখে নিই। দেখো 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা বলা হয়েছিল কোঠারি কমিশন 1968-এ। এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাতে 3টে করে ভাষার কথা বলা হয়েছিল, যেমন দেখো আমরাও পড়ে থাকি 3টে করে ভাষা, আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা পড়ি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ পড়ি, আর 8 অবধি থাকে সংস্কৃত বা কারোর হিন্দি, এরকম একটা ল্যাঙ্গুয়েজ থাকে। তো এখানেও দেখো ইট ওয়াজ ডিসাইডেড টু পুশ ফর 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা টু প্রমোট মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যান্ড ন্যাশনাল ইউনিটি, অর্থাৎ বহুভাষী, যে এই যে বহুভাষী দেশ ইন্ডিয়া, এই বহু ভাষাভাষীর মানুষের সকলকেই সমান গুরুত্ব দেওয়ার জন্য এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার উদ্ভব হয়েছিল। কী কী 3টে ল্যাঙ্গুয়েজ হয় দেখো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয় যেটা মাদার টাং বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, যেমন আমাদের ক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বললাম বাংলা। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি হয়? হিন্দি স্পিকিং যদি স্টেট হয়, তাহলে হিন্দি স্পিকিং স্টেটে তুমি অলরেডি মাদার টাঙে হিন্দি পেয়ে গেলে, তাহলে অন্যটা কি হবে? ইট উইল বি এনি মডার্ন ল্যাঙ্গুয়েজেস অর ইংলিশ। তাহলে ধরে নিচ্ছি হিন্দি স্পিকিং স্টেট, তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি হয়েছে, তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ। আর যদি নন হিন্দি স্পিকিং স্টেট হয়, তাহলে এখানে তো হিন্দি হয়নি, তাহলে এখানে হবে হয় হিন্দি নয় ইংলিশ, ঠিক আছে? হিন্দি দুবার হবে না। আর থার্ড ল্যাঙ্গুয়েজটা কী হবে? হিন্দি স্পিকিংই হোক বা নন হিন্দি স্পিকিংই হোক, যে কোনো একটা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ। তাহলে মোট 3টে হলো, তাহলে একটা মাদার টাং হলো, একটা হিন্দি হলো, একটা ইংলিশ হলো। হিন্দি ইংলিশ কিন্তু যে কোনোভাবেই দেখো কম্পালসারি, আর তার সাথে আরেকটা কি মাদার টাং। এবার কোথাওকার মাদার টাং ধরো নেপালি, কোথাও ধরো বাংলা, আমাদের ক্ষেত্রে যেমন বাংলা, আমি ফার্স্টেই বললাম আমাদের বাংলা ইংরেজি হিন্দি। তো এই হলো 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, যে 3টে ভাষা মেনলি পড়তে হবে। পরের প্রশ্ন দেখো, ডায়াগনস্টিক টেস্টস আর অ্যাডমিনিস্ট্রেট টু, অর্থাৎ এই ডায়াগনস্টিক টেস্ট কেন করা হয়, কী জন্য? ফাইন্ড আউট ডেফিসিয়েন্সিস অফ দ্য স্টুডেন্টস উইথ এ ভিউ টু প্ল্যানিং রেমেডিজ, অর্থাৎ কোনো স্টুডেন্টের মধ্যে কি ডেফিসিয়েন্সি আছে, কি খামতি আছে, সেটা বার করার জন্য, যাতে সেটা রেমেডি করা যায়, যাতে সেটাকে সারানো যায়। নাকি অ্যাসেস দ্য সুইটেবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট ফর এ স্পেসিফিক প্রোগ্রাম, কোনো একটা নির্দিষ্ট প্রোগ্রামের জন্য, কাজের জন্য সেই স্টুডেন্টটা সুইটেবল কিনা সেটা দেখার জন্য।
টেস্ট দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্টুডেন্টস ফর প্রোভাইডিং দেম জব, স্টুডেন্টদের কাজ দেওয়ার জন্য তাদের ল্যাঙ্গুয়েজ কতটা উন্নত সেটা টেস্ট করতে, নাকি জাজ দ্য স্টুডেন্টস ক্যাপাবিলিটিস, একটা স্টুডেন্টের ক্যাপাবিলিটি দক্ষতা ক্ষমতা কতটা সেটা জাজ করার জন্য। দেখো ডায়াগনস্টিক টেস্ট জিনিসটা কি একটু দেখি, তারপরে উত্তর বলবো। ডায়াগনস্টিক টেস্টস আর অ্যাডমিনিস্টার্ড অ্যাট দ্য এন্ড অফ এ ল্যাঙ্গুয়েজ কোর্স, অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজ কোর্সের শেষে এই ডায়াগনস্টিক টেস্ট করা হয় কি করতে, টু ফাইন্ড আউট ডেফিসিয়েন্সিস অফ দ্য স্টুডেন্টস উইথ এ ভিউ টু প্ল্যান রেমেডিস। তাহলে দেখো এখানেই উত্তর বলে দিয়েছে কি করতে, স্টুডেন্টদের ডেফিসিয়েন্সি খুঁজে বার করতে যাতে সেটাকে রেমেডি করা যায়। পড়ে নিই বাকিটা, তারপরে উত্তরে যাচ্ছি। দিস টেস্টস আর ভেরি হেল্পফুল ইন দ্য প্রসেস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রসেসে এই টেস্ট খুব হেল্পফুল, কারণ তুমি তাদের কোথায় খামতি সেটা বার করে তবে সেটাকে সারাতে পারছো। আর কি বলছে, ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন হেল্পস ইন রিভিলিং অ্যান ইন্ডিভিজুয়ালস উইকনেস অ্যান্ড স্ট্রেংথ, অর্থাৎ একজন লার্নারের কোথায় দুর্বলতা কোথায় তার ক্ষমতা বেশি, মানে শিখেছে কোন জায়গাটা বেশি সেইটা খুঁজে বার করতে সাহায্য করে। এর মেন এম কি, মেন এম হচ্ছে ইজ টু ডিটারমাইন দ্য কজ অফ লার্নিং প্রবলেমস, অর্থাৎ একজন লার্নারের শিখনে প্রবলেম কি সমস্যা কি সেটা খুঁজে বার করতে সাহায্য করে। অ্যান্ড টু ফর্মুলেট এ প্ল্যান ফর রেমেডিয়াল অ্যাকশন, অর্থাৎ প্রতিটা শিশুর ক্ষেত্রে কিন্তু লার্নিং প্রবলেম সেম নয়, কারোর মোটিভেশন কম, কারোর দক্ষতা কম, কারোর শারীরিক অসুস্থতা আছে, কারোর পরিবারের দিক থেকে কোনো সমস্যা আছে। এই প্রবলেমটা যদি খুঁজে বার করতে পারো তবেই তার উপর ভিত্তি করে রেমেডি অ্যারেঞ্জ করতে পারবে, রেমেডিয়াল ক্লাস অ্যারেঞ্জ করতে পারবে। পরেরটা কি বলছে, ইট প্লেজ এ সিগনিফিকেন্ট রোল ইন ইমপ্রুভিং লার্নিং আউটকামস ফর অল স্টুডেন্টস, প্রত্যেকটা স্টুডেন্টের লার্নিং আউটকাম, শুধুমাত্র যে ভালো সেই ভালো ফল করবে তা নয়, যে একটু পিছিয়ে পড়েছে তাকেও যাতে আমি সেই ভালোর পর্যায়ে নিয়ে যেতে পারি তাতে সাহায্য করে এই ডায়াগনস্টিক টেস্ট। আর কি, দে টেস্ট দ্য স্টুডেন্টস অন হোয়াট দে অলরেডি নো, অর্থাৎ জানে না এমন কিছুর উপর টেস্ট করা হয় না, তাহলে যে ডিমোটিভেটেড, যে একটু পিছিয়ে আছে সেটা আরও পিছিয়ে পড়বে, সে দেখবে যে আমি তো কিছুই জানি না, কোনো উত্তরই পাচ্ছি না, যেটা তারা জানে তার ওপর এই টেস্টটা নেওয়া হয়। আর কি, দিস টেস্ট অ্যালাউ দ্য ইনস্ট্রাক্টর টু অ্যাডজাস্ট দ্য কারিকুলাম টু মিট দ্য নিডস অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ একজন ছাত্রদের চাহিদা পূরণ করার মতো করে কারিকুলামকে সেট করতে সাহায্য করে, পাঠ্যক্রমকে তৈরি করতে সাহায্য করে এই ডায়াগনস্টিক টেস্ট। তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু হলো অপশন নাম্বার এ, ফাইন্ড আউট ডেফিসিয়েন্সিস অফ দ্য স্টুডেন্টস উইথ এ ভিউ টু প্ল্যানিং রেমেডিস। পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন বলছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ গিভস মোর ইম্পর্টেন্স টু, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কোনটার ওপর বেশি গুরুত্ব দেয়, স্পিচ অ্যান্ড রিডিং অনলি, স্পিচ অনলি, নাকি রিডিং অ্যান্ড রাইটিং। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ মানে হচ্ছে কোনো ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারের ওপর গুরুত্ব দেয়, অর্থাৎ এক্ষেত্রে মিনিংয়ের ওপর গুরুত্ব না দিয়ে কেবলমাত্র স্পিচের ওপর গুরুত্ব দেওয়া হয়। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কী জিনিস সেই নিয়ে পরবর্তীকালে ক্লাস ইউটিউব চ্যানেলে আসবে, তোমরা তার জন্য সাথে থেকো। তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার সি, স্পিচ অনলি। পরের প্রশ্ন দেখো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ডাজ নট কাম আন্ডার দ্য মিনিং বেসড অ্যাক্টিভিটিস, মিনিং বেসড অ্যাক্টিভিটিসের আওতায় পড়ে না নিচের মধ্যে কোনটি। মিনিং বেসড অ্যাক্টিভিটিস কী জিনিস একটু দেখে নিই। মিনিং বেসড অ্যাক্টিভিটি ইজ অ্যান অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং which emphasizes making language learning meaningful by connecting it to concrete things and with the immediate environment of the learners so that they could connect with the content easily and effectively। অর্থাৎ মিনিং বেসড অ্যাক্টিভিটি মানে হলো তুমি একজন লার্নারকে যেটা শেখাচ্ছ সেটাকে তার পরিস্থিতির সঙ্গে কানেক্ট করা, মিনিংফুল কোনো কংক্রিট আইডিয়ার সাথে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট জিনিসটাকে কংক্রিট থিংসের সাথে কানেক্ট করা, যাতে সে জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারে, চোখের সামনে দেখতে পায়, তার ফলে কি হবে, তার শেখাটা আরও ইফেক্টিভ হবে, আরও সহজে সে শিখবে, যেটা সে বইয়ে পড়ছে সেটাকে সে রিয়েল লাইফের সাথে কানেক্ট করতে পারবে, তার ফলে কি তার শেখাটা আরও ভালো হবে। তাহলে মিনিং বেসড অ্যাক্টিভিটিস কোনটা এর মধ্যে পড়ে না, বলছে ইন্টারাক্টিং উইথ দ্য টেক্সট, ইউজিং প্রিভিয়াস নলেজ, রিডিং দ্য টেক্সট অ্যান্ড ন্যারেটিং দ্য সেম টু দ্য পিয়ার্স, নাকি রিডিং আউট এভরি ওয়ার্ড অ্যালাউড অ্যান্ড ট্রান্সলেটিং ইট। মিনিং বেসড অ্যাক্টিভিটিসের মধ্যে এই ABC তিনটেই পড়ে না, যেটা সেটা হলো ডি, অর্থাৎ রিডিং আউট এভরি ওয়ার্ড অ্যালাউড অ্যান্ড ট্রান্সলেটিং। ট্রান্সলেশনই হচ্ছে একটা মোনোটোনাস ব্যাপার, ট্রান্সলেশন কখনো মিনিং বেসড অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে না। তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার ডি, রিডিং আউট এভরি ওয়ার্ড অ্যালাউড অ্যান্ড ট্রান্সলেটিং ইট। পরের প্রশ্ন দেখো, দ্য টার্ম কম্প্রিহেন্সিবল ইনপুট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, অর্থাৎ এই কম্প্রিহেন্সিবল ইনপুট এই টার্মটা কে ব্যবহার করেছিলেন, লেভ ভাইগটস্কি, স্টিফেন ক্র্যাসেন, নোয়াম চমস্কি, নাকি জেমস আশার। আমরা দেখে নিই এই জিনিসটা কি।
কম্প্রিহেন্সিবল ল্যাঙ্গুয়েজ ইনপুট কি না, ইট প্লেজ আ গ্রেট রোল ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আত্মীকরণের ক্ষেত্রে এই কম্প্রিহেন্সিবল ল্যাঙ্গুয়েজ ইনপুটটা আমাদের সাহায্য করে। হোয়েন দ্য ইনপুট ইজ ফার বিয়ন্ড দ্য লেভেল অফ দ্য লার্নার, অর্থাৎ একজন লার্নার ধরো সে এতটা তার লেভেল, আর ইনপুট তুমি তাকে যেটা শেখাচ্ছ সেটা এতটা দূরে, অর্থাৎ একজন 2-এর নামটা জানে, তুমি তাকে বলছো 15-র নামটা বলতে, অর্থাৎ সে যেটা জানে তার থেকে তুমি তাকে যেটা বলছো বা শেখাচ্ছ সেটা অনেক দূরে, সে মোটেই পারবে না। ওটাই এখানে বলা আছে, ইট ইজ নো ইউজ ফর অ্যাকুইজিশন। এইরকম যদি মানে তাকে শেখাতে যেটা সে যতটা বুঝতে পারে বা জানে তার থেকে তুমি অনেক ঘাট বেশি, অর্থাৎ একটা 2-এর ছেলেকে তুমি 10-এর অঙ্ক করাচ্ছ, মোটেই বুঝতে পারবে না, এখানে সেটাই বলছে। বাট হোয়েন ইট ইজ স্লাইটলি বিয়ন্ড দ্য লার্নার্স কারেন্ট লেভেল অফ কম্পিটেন্স, অর্থাৎ একটা 2-এর বাচ্চাকে তুমি যদি 3-এর একটা অঙ্ক যা হোক করে শিখিয়ে দিতে পারো, সে কিন্তু শিখে যেতে পারে, কারণ 2-3 পরের বছরই সে কিন্তু 1 ধাপ এগিয়ে শিখতে পারে, কিন্তু সেটা যদি 10 ধাপ হয়ে যায় কোনোদিনই পারবে না। আর কি, ইফ এ লার্নার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাট দ্য লেভেল অফ আই, এটাই যেটা বললাম আমি এখানে, যদি ধরো তার লেভেল হচ্ছে আই, এ কম্প্রিহেন্সিবল ইনপুট অফ i+1, অর্থাৎ 1 ধাপ এগিয়ে যদি তাকে দেওয়া হয় তখন কিন্তু সে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে, অর্থাৎ 1 ধাপ একটা 2-এর শিশুকে যদি 3-এর অঙ্ক করাও সে কিন্তু সেটা শিখতে পারবে, কিন্তু 5, 6, 7, 8 পারবে না, এটাই এখানে বলা হচ্ছে। এই আইডিয়াটা কে দিয়েছেন? স্টিফেন ক্র্যাসেন। তাহলে 14 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার বি, স্টিফেন ক্র্যাসেন কম্প্রিহেন্সিবল ইনপুটের আইডিয়া দিয়েছেন। কম্প্রিহেন্সিবল ইনপুট কি বিস্তারিত আলোচনা করা হলো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নগুলো আছে গ্রামার থেকে। এরর বার করতে বলা হয়েছে, হি ইজ টলার দ্যান মি, এখানে এরর কোনটা, হি ইজ টলার দ্যান নাকি মি নাকি নো এরর, কোনো এরর নেই। দেখো এখানে তুলনা করা হচ্ছে তার মধ্যে আর আমার মধ্যে। নিয়মটা হচ্ছে যে দুটো জিনিসের মধ্যে তুলনা করব তাদের কেস সেম হবে, তাদের কেস সেম হবে। কেস মানে কি কি, সেটা নমিনেটিভ কেসে আছে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় বসে আছে। কেস কয় প্রকার হয়, একটা হচ্ছে নমিনেটিভ, একটা হচ্ছে অ্যাকিউজেটিভ, একটা হচ্ছে পজেসিভ। এখানে পজেসিভ নেই, আমি পজেসিভ ধরছি না, নমিনেটিভ আর অ্যাকিউজেটিভে যাচ্ছি। হি আছে নমিনেটিভে আর মি আছে পজেসিভে, অ্যাকিউজেটিভে। কিন্তু এখানে আমরা তুলনা করছি হি আর মি এর মধ্যে, তাহলে আমি কি বললাম, কেসটা সেম হতে হবে, অর্থাৎ ভুল আছে মি এ, অপশান নাম্বার সি এখানে ভুল। তাহলে যদি আমি এটাকে সঠিক করি তাহলে কি হবে, হি ইজ টলার দ্যান আই, হি ইজ টলার দ্যান আই। কেন আই, কারণ এখানে আই এম, এই এমটা উজ্জ আছে, এই এমটা বলা নেই, আমি আর তার দুজনের মধ্যে তুলনা, হি ইজ টলার দ্যান আই, এমটা ব্র্যাকেটে, তাহলে অপশান নাম্বার সি হলো এখানে উত্তর। পরের প্রশ্ন দেখো, দ্য নাউন ফর্ম অফ পানিশ, পানিশ এর নাউন ফর্ম কি? তার আগে তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে এই পানিশটার কি পার্টস অফ স্পিচ, পানিশের পার্টস অফ স্পিচ কি, অর্থাৎ এটা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ কি সেটা আমাকে কমেন্ট করে বলবে। তাহলে পানিশের নাউন ফর্ম কোনটা দেখি, পানিশিং, পানিশিং তো ভার্ব প্লাস আইএনজি এই ফর্মে আছে। পানিশমেন্ট মানে শাস্তি, পানিশড তো পাস্ট ফর্ম দেখতেই পাচ্ছি, পানিশিংলি এরকম কোনো ওয়ার্ডই হয় না, তাহলে এর উত্তর হচ্ছে পানিশমেন্ট, শাস্তি, নাউন ফর্ম পানিশমেন্ট। তাহলে এটা কমেন্ট করতে ভুলবে না। পরের প্রশ্ন দেখো, পেটস আর গুড ড্যাশ ফর লোনলি পিপল, একাকী মানুষজনদের জন্য পেটসরা যারা আমাদের পোষ্য তারা কি গাইড, নার্সেস সেবা করে, সাবস্টিটিউট মানে একের সাবস্টিটিউট মিনস কি কারোর পরিবর্তে কেউ থাকা, নাকি কম্প্যানিয়ন্স। লোনলি পিপল কি চায়, সঙ্গী চায়, তাহলে অবশ্যই হবে কম্প্যানিয়ন্স। পেটস আর গুড কম্প্যানিয়ন্স ফর লোনলি পিপল, একা মানুষজনদের জন্য পেটসরা হচ্ছে ভালো সঙ্গী। পরের প্রশ্ন দেখো, ইট ইজ দ্য ডিউটি অফ এভরি ইন্ডিয়ান, প্রত্যেক ইন্ডিয়ানের এটা হলো ডিউটি, টু ড্যাশ কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতি কি করা, অবশ্যই বজায় রাখা। অপশন হচ্ছে দেখো প্রেজেন্ট, রিপেয়ার, মেনটেন, রিলিজ, চারটের মধ্যে বজায় রাখা মানে কোনটা, মেনটেন, মেনটেন মানে কি বজায় রাখা, তাহলে ইট ইজ দ্য ডিউটি অফ এভরি ইন্ডিয়ান টু মেনটেন কমিউনাল হারমোনি। পরের প্রশ্ন দেখি, ইট ইজ নো ইউজ ড্যাশ টু কাম নাও, এখন এসে কোনো কাজে লাগবে না, কেন, হি ইজ ভেরি বিজি, সে খুব ব্যস্ত। এখানে দেখো একটা কথা আছে নো ইউজ, যে নিয়মটা হয় আগে বলে দিই, নিয়মটা হচ্ছে কতগুলো ওয়ার্ড আছে, যেমন
নো ইউজ, মাচ ইউজ, এনি ইউজ, নো গুড, এনি গুড। এদের পর সর্বদা ডাইরেক্ট জিরান্ড বসে, ডাইরেক্ট জিরান্ড। এবার বলি ডাইরেক্ট জিরান্ড কি? জিরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। যেমন আমি যদি বলি গো, তাহলে গোকে ভার্ব প্লাস আইএনজি করলে কি হয়? গোয়িং হয়, ঠিক আছে, গোয়িং হয়। আমি ফর এক্সাম্পল বললাম যে ভার্ব প্লাস আইএনজি মানে কিরকম জিনিসটা? গোয়িং এর মতো। আমি গোয়িং জিরান্ডের এক্সাম্পল বলিনি, বোঝানোর জন্য বললাম। তাহলে দেখো এদের পর কি ডাইরেক্ট জিরান্ড বসে, মানে ভার্ব প্লাস আইএনজি বসে। তাহলে ভার্ব প্লাস আইএনজি কোনটায় আছে? এটাই নেই। টু আস্ক, টু আস্ক তো ইনফিনিটিভ নয়। আস্কিং হিম, আস্ক হিম, তাহলে দেখো আস্ক প্লাস আইএনজি, আস্ক প্লাস আইএনজি করে হয়েছে আস্কিং, অর্থাৎ এইটা হচ্ছে উত্তর, অপশন নাম্বার সি। ইট ইজ নো ইউজ আস্কিং হিম টু কাম নাও, তাকে এখন আসতে বলে কোনো লাভ নেই। আস্কিং হিম হচ্ছে এর উত্তর। দেখে নিই লাস্ট প্রশ্ন কি আছে। দ্য পুলিশ ড্যাশ দ্য থিফ ইয়েট। পুলিশ এখনো চোরকে কট মানে কি ধরতে পারেনি। তাহলে দেখো হ্যাজ নট কট ধরতে পারেনি, ডিড নট ক্যাচ, ইয়েট বলেছে মানে ইয়েট মানে হচ্ছে এখনো বা তখনও। তখনও হতো যদি একটাও পাস্ট টেন্সে থাকতো, এখানে একটাই বি নাম্বার পাস্ট টেন্সে আছে, কিন্তু এখনো পারেনি মানে তো সেটা পাস্ট টেন্স হয়ে যায়নি, মানে এখনো ধরার চান্স আছে। তাহলে অপশন নাম্বার বি ভুল। হ্যাভ নট কট নাকি নান অফ দ্য অ্যাবাভ। এখনো ধরতে আমি বলছি পারেনি, এই পারেনি এই টাইপের ভার্ব আসা মানে হচ্ছে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে অপশন এ আর সি এর মধ্যে কোনটা হবে? হ্যাভ নট কট। কেন? কারণ হচ্ছে এখানে পুলিশ কালেকটিভ নাউনের কাজ করছে না, এখানে দা পুলিশ মানে হচ্ছে সাম পুলিশ মেন, এখানে দা পুলিশ মিনস সাম পুলিশ মেন। তাহলে যখনই সাম পুলিশ মেন প্লুরালে আসছে ভার্ব হবে হ্যাভ, হ্যাজ হবে না। তাহলে এই প্রশ্নের উত্তর অপশন নাম্বার সি, দ্য পুলিশ হ্যাভ নট কট দ্য থিফ ইয়েট। পুলিশ এখনও চোরটিকে ধরতে পারেনি। আজকের ক্লাস এতটাই। তোমাদের ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমাকে জানিও ওই পানিশ এর পার্টস অফ স্পিচ কী, ঠিক আছে? আর যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে সেটাও কমেন্টে জানাতে পারো। আমাদের চ্যানেলে আরও অন্যান্য সাবজেক্টের স্যার ম্যাডামরা ক্লাস দিয়ে চলেছেন নিয়মিত, তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখতে পারো এবং আমাদের শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিও। ধন্যবাদ।